একটা ঘটনাবহুল দিন গেল বিপিএল এ নিঃসন্দেহে বলাই যায়। এবং যেমন রান ফেস্ট দেখেছি তেমনি দেখেছি যে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস কিভাবে একটা রান চেস করতে গিয়ে মোটামুটি লেজে গোবরে পাকিয়ে অল আউট হয়ে গিয়ে অনেক বড় ব্যবধানে হেরে তাদের টুর্নামেন্টটা শুরু করে। কিন্তু দিনের প্রথম ম্যাচে ডেফিনেটলি বলতেই হচ্ছে একটা রান ফেস্ট আমরা দেখেছি দুই সাইডেই, যেখানে সিলেট টাইটান্সের 192 রান, 192 রান তারা করতে গিয়ে রাজশাহী ওয়ারিয়ার্স একটা মোটামুটি শুরুর পরেও সেই ম্যাচটা কিভাবে জিতে খুবই কনভিনসিংলি বের হয়ে গেল। এবং সেই জয়ের কৃতিত্বটা ডেফিনেটলি আপনি হয়তো রাজশাহী ওয়ারিয়ার্স এর বোলারদেরকে দেবেন কিংবা মুশফিককে দেবেন সঙ্গ দেওয়ার জন্য খানিকটা, বাট আপনাকে সেন্টার অফ দ্য পয়েন্টে রাখতেই হবে দি নান আদার দেন নাজমুল শান্তকে। ইয়াস, এই বিপিএল এর প্রথম সেঞ্চুরিটা এসেছে নাজমুল হোসেন শান্তর ব্যাটেই। এবং নাজমুল শান্ত কতটা ডমিনেন্ট করে এই ইনিংসটা খেলেছেন এবং সিলেট টাইটান্সকে প্রায় একা হাতেই ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন সেটা বলার আর অপেক্ষা রাখে না। দুর্দান্ত ছিল এই সেঞ্চুরিটা, এবং এই সেঞ্চুরিটা অনেকগুলো প্রশ্নেরও কিন্তু উদ্রেক করে দিয়েছে যে ওই যে ভারতগামী টি-20 বিশ্বকাপের দলে থাকতে পারবেন কিনা নাজমুল শান্ত, তিনি থাকার দাবিদার কিনা, সেই কোশ্চেনটাই বেসিক্যালি এখন ক্রিকেট পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। প্রথম ম্যাচ হোক না কেন বিপিএল এ, সেটা নাজমুল শান্তর ইনিংসটা কি আসলেই সেরকম জোর গলায় দাবি করার মতো একটা ইনিংস ছিল, সেটা নিয়ে আলোচনা করব আজকে বিপিএল এর প্রথম দিন শেষে ওয়ার্ড দ্য পিচে। শান্তর প্রশংসায় যাওয়ার আগে ছোট ছোট কয়েকটা আপনাকে ব্যক্তিগত স্কোর কার্ড আমি যদি বলতে চাই বা নাম্বারস বলতে চাই, সেখানে আমার যেতে হবে মোহাম্মদ নাইম শেখের দিকে, যিনি 11 বলে 11 রান করেছেন। মাহমুদুল জয় 12 বলে 17 রান করেছেন। দিনের দ্বিতীয় ম্যাচের কথা বলছি ইনফ্যাক্ট। প্রথম ম্যাচের কথাও যদি আমি বলি, সেখানে তানজিদ তামিম খুব একটা ভালো করতে পারেননি। সেক্ষেত্রে যখন শাহিদুল্লাহ ফারহানের সাথে নামলেন, তার কিন্তু সুযোগটা ছিল যে একটা বড় স্কোর আজকে করা। এই রান চেজের সময় কিন্তু তিনিও 8 বলে 10 করে সাজঘরে ফেরত চলে গেলেন। কেন আমি পার্টিকুলারলি বেছে বেছে এই নামগুলো বলছি? হ্যাঁ, আপনি জাকের আলী অনেকের নামটাও নিতে পারেন, যিনি কিনা 12 বলে 6 রান করেছেন দিনের দ্বিতীয় ম্যাচটাতে ইনফ্যাক্ট। কেন আমি বেছে বেছে এই কয়েকজনের নামটাই বলছি, আপনি যদি নামগুলো ভালো মতো খেয়াল করে দেখেন তাহলে এরা সবাই কিন্তু টপ অর্ডার ব্যাটার। নাইম শেখ বলি, সেখানে জয়ের কথা বলি আমি, যিনি কিনা দুর্দান্ত একটা এনসিএল কাটিয়েছেন, সেঞ্চুরি পেয়েছেন এনসিএল এ। তারপরে সেক্ষেত্রে আমি তানজিদ তামিমের কথা বললাম। সব ক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে বললেও অ্যাটলিস্ট আমাকে একজনের নামটা একটু আলাদা করেও নাজমুল শান্তর পাশাপাশি বলতে হবে, এবং হি ইজ পারভেজ হোসেন ইমন, যিনি কিনা দুর্দান্ত একটা নক খেলেছেন 33 বলে 65 রানের ইনিংস, বাট সেঞ্চুরি করার দিনে সব ইনিংসই কিন্তু আস্তে আস্তে পেছনে পড়ে যায়, এবং পারভেজ ইমনের ইনিংসটাও কিন্তু সেভাবেই গেছে। সো এই যে নামগুলো বললাম এই ব্যাটারদের, এই ব্যাটাররা মূলত সবাই কিন্তু জাতীয় দলে ওই টপ অর্ডার ব্যাটার। তানজিদ তামিম বলি আমি, সেক্ষেত্রে জয়ের কথাও যদি বলি, কন্টেনশনে যদি থাকেন তিনি একাদশের বা স্কোয়াডের, কিংবা নাইম শেখের কথা বলি, নাইম শেখ যদিও ওই মানে জায়গাটা হারিয়ে ফেলেছেন অলরেডি, বাট তিনিও আবার অবশ্যই এই বিপিএল এর মাধ্যমেও কিন্তু জাতীয় দলে যেতে পারেন। অনেক দূরের কথা, বাট স্টিল আমি এই কয়েকজন ব্যাটারের সাথে নাজমুল শান্তর আজকের এই ইনিংসটার কথা আহ, বলছি। কেননা আপনি যখন নাজমুল শান্তকে একদম এক ফুৎকারে উড়িয়ে দেবেন যে না ভাই এই ব্যাটার চলে না, এই ব্যাটার রান করতে পারে না, বল অনেক বেশি নিয়ে ফেলে, বাট আজকের ইনিংসটা, আজকে টপ অফ দ্য ইনিংসেই খেলেছেন নাজমুল হোসেন শান্ত। দুর্দান্ত ব্যাটিং করেছেন আজকে, 100টা করেছেন। 101 রানের চেয়েও আমি বলবো এই ইনিংসটা অনেক ইম্প্যাক্টফুল ছিল প্রতিপক্ষের একদম মাথায় আঘাত করতে, তাদের মানসিকভাবে একটু নড়বড়ে করে দেওয়ার জন্য পারফেক্ট ছিল। আমি যদি নাজমুল শান্তর ওয়াগন হুইলটা আপনাদেরকে একটু পর্দায় দেখাই এই মুহূর্তে, ওয়াগন হুইলটা খেয়াল করলে দেখবেন যে নাজমুল শান্ত আজকে উইকেটের চারপাশে শট খেলেছে। বাহাইন্ড দ্য উইকেট ছাড়া স্কোয়ার অফ দ্য উইকেট, ভি জোনে অর্থাৎ মিড অফ মিড অন সব জায়গাটাতে, এক্সট্রা কাভারের দিকে শট খেলেছেন খুব কন্ট্রোলড ওয়েতে, আবার কাউ কর্নার মিড উইকেট সেই জায়গাটাতেও শট খেলেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আমরা বলি টি-20তে কিংবা ওডিআইতে ব্যাটাররা রান করতে পারেন না কেন, আমরা মুশফিক, রিয়াদ, এই ব্যাটারদের অভাবগুলো বোধ করি, তামিম সাকিবের অভাবটা বোধ করি। অনেক অনেকগুলো সিঙ্গেল বের করতে পারতেন এইরকম ব্যাটাররা, যেটা কিনা যে কোনো ফরম্যাটের ক্রিকেটে খুবই খুবই গুরুত্বপূর্ণ। নাজমুল শান্ত তিনিও কিন্তু প্রায় ওই ঘরানারই ব্যাটার,
উইকেটের চারপাশ থেকে সিঙ্গেলস বের করতে পারেন খুব সুন্দর মতো, এবং আজকের ইনিংসটাও কিন্তু সেটার একটা ভালো মানে প্রদর্শনী রেখে গেছে আমি বলবো আমাদের জন্য। ওয়াগনউইলটা খেয়াল করলে দেখবেন যে উইকেটের চারপাশে অফ সাইডে, লেগ সাইডে সমান তালে শট খেলেছেন। স্পেশালি 69% শট তিনি খেলার সময় কন্ট্রোলে ছিলেন, কন্ট্রোলড শটে ছিলেন তিনি, কন্ট্রোল নিয়ে এবং অথরিটি নিয়ে তিনি শটটা খেলেছেন বলাই যায়। এবং তার সবচেয়ে শক্তিশালী জায়গা ছিল কাভার ড্রাইভ, অর্থাৎ ওই যে আমরা বলি যে জাতীয় দলের ব্যাটাররা সাধারণত একটু লেগ সাইড ঘেঁষা হয়, কিন্তু এই যে ওয়াগন হুইলটাতে আপনি দেখছেন যে কাভার ড্রাইভে নাজমুল শান্ত বরাবরের মতো আজকেও আরো বেশি কন্ট্রোলড ছিলেন। এবং কোন বোলারকে তিনি পিক করেছেন, সেই বোলারটা আর কেউ নন, মেহেদী মিরাজ। মেহেদী মিরাজ নাজমুল শান্ত যখন আসলেন তার একটু আগে থেকেই কিন্তু বোলিং আক্রমণে ছিলেন। সেক্ষেত্রে সাইম আয়ুব তিনিও বোলিং করেছেন 1 ওভার। শান্ত আসার পরে তাকে পেয়েছেন। কেন আমি পার্টিকুলারলি বলছি, কারণ বাঁহাতি ব্যাটার আসলে আমরা দেখি যে অফ স্পিনারদের নিয়ে আসা হয়, এবং অফ স্পিনারদের নিয়ে এসে ওই যে একটা প্রথাগত ধারণা থাকে যে বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে ডানহাতি অফ ব্রেক বোলাররা বেশ সুবিধা পান। বাট নাজমুল শান্ত কিন্তু এই দুজনকে বেশ ভালো ট্যাকেল তো করেছেনই, নাসুমকেও বেশ ভালো ট্যাকেল করেছেন, মেহেদী মিরাজকে তো বেদম মার মেরেছেন আজকে বলাই যায়। যে 5টা ছক্কা তিনি হাঁকিয়েছেন তার আই গেস 3টা বা 4টা ছক্কাই বোধহয় মেহেদী মিরাজের বোলিং এর সময় তিনি হাঁকিয়েছেন। সো কেন বলছি, কারণ ওই যে বোলার বুঝে আক্রমণে যাওয়া, কিংবা ওই যে ক্রিকেটের সব সময় ধারণা চলে আসছে যে অফ ব্রেক বোলারদের এগেইনস্টে হয়তো বাঁহাতি ব্যাটাররা খুব একটা স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন না, কিন্তু অ্যাটাক তাদেরকেই বেছে বেছে করেছেন। ইনফ্যাক্ট মোহাম্মদ আমির বলি, খালেদ আহমেদ বলি, সবাইকেই কিন্তু আজকে নাজমুল শান্ত সমানভাবে দেখে শুনে কার এগেইনস্টে কি করবেন প্রপার প্ল্যানিং এ এগিয়েছেন, এবং সেটা করতে গিয়ে কিন্তু দলের আস্কিং রেটটা বাড়িয়ে দেননি। মোস্ট ইম্পর্টেন্ট থিং। কেন এই কথাটা বলছি, আমি যদি জাতীয় দলে টি-20 সেট আপে হিসাব করি, তাওহিদ হৃদয়ের কথাটা বারবার চলে আসে আমার, ডেফিনেটলি সবারই আসে। তাওহিদ হৃদয়ে যেরকম আমরা বলি যে মিডল অর্ডার ম্যান কিংবা মিডল অর্ডার ক্রাইসিস ম্যান, এরকম আমরা সবসময় বলি যে তাকে একদিক ধরে রাখতে হয়, কিন্তু ওই একদিক ধরে রাখতে গিয়ে তাওহিদ হৃদয় যে কাজটা করেন, ইনিংসটা স্লথ করে দেন, একটু স্লো করে দেন, টি-20 ক্ষেত্রে যেটা বেশি মানানসই নয়। নাজমুল শান্ত, আমি বলছি না যে একটা ইনিংস দিয়েই তিনি একদম ওপরে উঠে গেছেন, তিনি তার ব্যাটিং এ কোনো ভুল ভ্রান্তি নেই, তিনি জাতীয় দলে কেন আসছেন না, জোরালো করতেই হবে। বাট তিনি কিন্তু একটা ধারাবাহিকতা বা একটা টাচে আছেন সব সময়। এই শেষ এনসিএলটাতে তিনি খুব বেশি সুযোগ পাননি, 4টা মাত্র ম্যাচ খেলেছেন, একটা ম্যাচেই করেছেন আই থিঙ্ক 60+ রান। সবকিছু মিলিয়ে তিনি 100-র কাছাকাছি 4টা ম্যাচে রান করেছেন। স্ট্রাইক রেটটা খুব গুরুত্বপূর্ণ, বেশ ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। এনসিএলটা খেলতে পারেননি পুরোটা মৌসুম, কারণ তখন আফগানিস্তানের বিপক্ষে ওডিআই ছিল আফগানিস্তানের মাঠে, এবং তার পরপরই দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজ ছিল, যার কারণে এনসিএলটা শেষ করতে পারেনি। গত বিপিএলটাও খুব যে একটা বেশি ভালো গিয়েছে নাজমুল শান্তর তা নয়। অন অফ ছিলেন, মাত্র 2টা বা 3টা ইনিংসে ডাবল অঙ্কের দেখা পেয়েছেন। বাট তিনি থাকলে যে কাজটা হয় সেটা হচ্ছে একটা ক্যাপ্টেন্সি মাইন্ড আপনার এক্সট্রা অ্যাড হয় দলটাতে। এবং আপনি গত মৌসুমের ম্যাচগুলো খেয়াল করলে দেখবেন তিনি যখন সিলেক্টেড হয়ে গেছিলেন, সেক্ষেত্রে কিন্তু তার ওই ক্যাপ্টেন্সি মাইন্ডটা খুব বেশি জরুরি ছিল, ব্যাটার হিসেবে খুব একটা ফ্লারিশ করতে না পারলেও। আপনি আবার যদি ফাস্ট ফরওয়ার্ড করে চলে আসেন জাতীয় দলের সেট আপে, সেক্ষেত্রেও কিন্তু আপনি তাওহিদ হৃদয়ের কাছ থেকে ওই যে একটা নির্ভরতা, সেই নির্ভরতাটা কিন্তু খুব একটা বেশি পান না, যেই নির্ভরতাটা নাজমুল শান্ত দেন বা দিয়েছেন আজকের ম্যাচে। মুশফিক এক প্রান্ত আগলে রেখেছেন আজকে, এবং তার পাশাপাশি নাজমুল শান্ত যেই কাজটা একটু আগে বললাম যে করেছেন, যে কখনোই ওই আস্কিং রেটটাকে বা রিকোয়ার্ড রান রেটটাকে ওপরে চড়তে দেননি। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। এবং রামিজ রাজা, যিনি কিনা কমেন্ট্রি তে ছিলেন ওই সময়টাতে, তিনি বলেই বসছিলেন যে বারবার এই পার্টনারশিপটা ভাঙা খুব জরুরি, না হলে কিন্তু তিনি এক হাতেই ম্যাচ বের করে নিতে পারবেন। সো এই ক্ষেত্রে কিন্তু বোঝা যায় নাজমুল শান্ত কতটা অথরিটি নিয়ে আজকে ব্যাটিং করেছেন এবং কতটা কন্ট্রোলড ওয়েতে ক্রিকেটটা খেলেছেন। সো জাতীয় দলের রাডারে তিনি আবার ফেরত আসবেন কিনা টি-20 সেট আপে, সেটা হয়তো একটা ভিন্ন বিষয়। বাট নির্বাচকরা একটু হলেও নড়েচড়ে বসতে পারেন যে ফার্স্ট ম্যাচ হিসেবে নাজমুল শান্ত একটা টপ নচ পারফরমেন্স দেখিয়েছেন, এবং তার যেই মনের ভেতরের জেদটা, যে তার কাছ থেকে একে একে টি-20 ক্যাপ্টেন্সি, তারপরে ওডিআর ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছে, টেস্ট ক্যাপ্টেন্সি নিজেই ছেড়ে দিয়েছিলেন, তারপর আবার নির্বাচকরা ফেরত গেছেন তার কাছে টেস্ট ক্যাপ্টেন্সিটা আবার ফেরত নিতে। সো ওই জেদটা হয়তো কাজ করছে যে তাকে আবার
এমন পারফরমেন্স তিনি করবেন এই বিপিএলটা যেহেতু একদম টি-20 ওয়ার্ল্ড কাপের আগে এবং দল ঘোষণা করার আগে যে কয়টা ম্যাচ পাবেন সেই কয়টা ম্যাচে নিঃসন্দেহে আপনি নিশ্চিত থাকেন নাজমুল শান্ত আরো বড় বড় ইনিংস খেলতে পারেন ডেফিনেটলি। সো সেই জেদটা কাজ করছে কিনা যে এই নির্বাচকরাই তাকে আবার টি-20 সেটআপে ফেরত নিয়ে আসবেন। কমেন্ট বক্সে ডেফিনেটলি জানিয়ে দেবেন যে নাজমুল শান্তর আজকের ইনিংসটা কতটা উপভোগ করেছেন আপনারা এবং তাকে ঘিরে সেই প্রত্যাশাটা কি আপনাদেরও একটু করে উকি দিয়েছে কিনা যে তিনি সেই টি-20 ভারতে টি-20 বিশ্বকাপগামী দলের বিমানে চড়ার দাবি রাখতে পারেন কিনা জানিয়ে দেবেন ওয়ার্ল্ড দ্য পিচের কমেন্ট বক্সে।